ভক্তদের চোখের জলে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন। বিশ্ব নেতাদের শ্রদ্ধা রীতি ভেঙে সমাহিত হলেন রোমের সান্তা মারিয়ায়। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি, জানালেন মির্জা ফখরুল। 15 বছর পর দলটির সঙ্গে সম্পর্ক বাড়ানোর আশা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে জামায়াত, সংসদের মেয়াদ 5 বছর বহালের প্রস্তাব। রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় লক্ষ্য ঐক্যমত্য কমিশনের। নারী সংস্কার কমিশনের প্রস্তাবে ইউনূস সরকার হটানোর ষড়যন্ত্র দেখছে ইসলামী আন্দোলন। সংস্কার শেষে নির্বাচন দাবিতে আসছে কর্মসূচি। জ্বালানি সমস্যা সমাধানে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের তাগিদ বিশেষজ্ঞদের। শুল্ক সমস্যা নিরসনে ফের দরাদরির আশ্বাস উপদেষ্টার। ইরানের বন্দর আব্বাসের ভয়াবহ বিস্ফোরণ, 4 জন নিহত, আহত 5 শতাধিক। বহু ভবন ক্ষতিগ্রস্ত, নাশকতার আলামত মেলেনি। এবং আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় ফের শাস্তি পেলেন তাওহিদ হৃদয়। নতুন করে সিদ্ধান্ত নিতে পারেন 4 ম্যাচ। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। ভক্তদের চোখের জল ও বিশ্ব নেতাদের শ্রদ্ধায় চির বিদায় নিলেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের সেন্ট পিটার্সের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ আরও অনেকে। পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় রোমের সান্তা মারিয়ার বেসিলিকায়। রায়হান কবির শুভ্রের রিপোর্ট। বিশ্ববাসীর কাছে শেষবারের মতো সম্মানের জন্য কাঁধে নেওয়া হচ্ছে ক্যাথলিক খ্রিস্ট ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিসের কফিন। রোমের সেন্ট পিটার্স স্কয়ারে পোপ ফ্রান্সিসের জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছে 2 লাখের বেশি মানুষ। 4000 যাজক সহ শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত 750 বিশপ এবং 220 জন কার্ডিনাল। অন্ত্যেষ্টিক্রিয়ার নেতৃত্ব দেন কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে। খ্রিস্ট ধর্মে সারা জীবনের অবদানের জন্য পোপের কফিনের বুকে রাখা হয় গোস্পেলের বই। পোপকে শেষবারের মতো সম্মান জানাতে ভ্যাটিকান শহরে উপস্থিত হন বিশ্ব নেতারা। পোপের কফিনের সামনে দাঁড়িয়ে সম্মান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। একইভাবে সম্মান জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রুশ ইউক্রেন যুদ্ধের মাঝেই এসেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। দেখা করেন অনেকের সঙ্গে। একই সঙ্গে ছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ব্রিটেনের রাজা 3য় চার্লসের প্রতিনিধি হিসেবে পোপের শেষকৃত্যে আসেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। মধ্যপ্রাচ্য থেকে পোপকে শেষ সম্মান জানাতে আসেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, স্পেনের বাদশাহ ফিলিপে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই সহ অনেকেই। পোপের ভালো বন্ধু হওয়ায় শেষকৃত্যে সম্মান জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কফিনের সামনে পোপ ফ্রান্সিসকে শেষ সম্মান জানান তিনি। সেন্ট পিটার্স স্কয়ারে শেষকৃত্যের পর পোপ ফ্রান্সিসের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় রোমের সান্তা মারিয়ার বেসিলিকায়। 88 বছর বয়সী এই ধর্মীয় নেতার অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে রোম জুড়ে নেমেছে শোকের ছায়া। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি, এমনটি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত 15 বছর চীনের এই দলের সঙ্গে সম্পর্ক রাখতে পারেনি তারা, তবে এখন সম্পর্ক গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেছেন, শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি 5 তারকা হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন বিএনপি নেতারা। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিনের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আর বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বলেন, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। আর নির্বাচন প্রসঙ্গে বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। We discuss how China, Bangladesh and
চায়না কমিউনিস্ট পার্টি আর বিএনপি একসাথে কাজ করতে চায়। এটা খুব ভালো মিটিং হয়েছে। নির্বাচন আপনাদের অভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের জনগণ এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আর বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে চায়। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের কারণে গেল 15 বছর চীনের এই দলটির সঙ্গে কোনো যোগাযোগ রাখতে পারেনি তারা। এটা আমাদের একটা খুব অনেক পুরনো সম্পর্ক আছে আপনার চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে। এটা প্রায় মাঝখানে 15 বছর ছিল না, কারণ আপনার ফ্যাসিজম সেগুলো অ্যালাউ করেনি। এখন আবার আমরা সেটাকে রিভাইভ করেছি। তবে তাদের সঙ্গে সম্পর্ক এখন গভীর হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর গভীর থেকে গভীরতর। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার প্রস্তাবে একমত জামায়াতে ইসলামী। একই সঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন, সংবিধানের মূলনীতিতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজনের দাবি জানিয়েছে দলটি। শনিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির নায়েবে আমির। আর কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ জানান, সংস্কার নিয়ে ঐক্যমত্য গড়তে দ্রুত সংলাপ শেষ করতে চায় কমিশন। হাসান আল মাহমুদের রিপোর্ট। শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে বসে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। 5টি সংস্কার কমিশনের 166টি প্রস্তাব পর্যালোচনার কথা থাকলেও প্রথম দিন শেষ হয় সংবিধান সংস্কার প্রস্তাবনা পর্যালোচনাতেই। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত জামাত। কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন। আর্টিকেল 70 যেটা আছে সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্রে। সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংযুক্তির প্রস্তাবও করেছে দলটি। বহুত্ববাদকে আমরা টোটালি বাদ দেওয়ার জন্য বলে দিয়েছি এবং আমরা আরেকটা প্রস্তাব করেছি, যেটা পুরানো প্রস্তাব ছিল, সংবিধানে ছিল, যে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করার জন্য। আর রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় কমিশনের লক্ষ্য জানিয়ে ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার প্রস্তাবনা দ্রুত চূড়ান্ত করতে চান তারা। যে এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি, আমাদের এই সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, যে বীর শহীদরা, তাদের কাছে আমাদের একটি ঋণ আছে, যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। সংস্কারের সুযোগ কাজে লাগিয়ে সরকার শহীদের রক্তের ঋণ শোধ করতে চায় বলেও জানান তিনি। তৈরি করে দিয়েছেন যে বীর শহীদরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবে ইউনূস সরকারকে হটানোর ষড়যন্ত্র মনে করছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ রেজাউল করিম। যৌনকর্মীদের পেশাকে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, নারী সংস্কার কমিশন ভারতের হয়ে কাজ করছে। শনিবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ভারতের মুসলমানদের উপর মোদী সরকারের আগ্রাসন ও নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়ে গণমিছিলে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। সম্প্রতি ভারতের কাশ্মীরে মুসলিম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন রেজাউল করিম। সংস্কার শেষ করেই নির্বাচনের দাবি জানিয়ে দ্রুতই মার্চ ফর ঢাকা কর্মসূচি আসছে বলেও জানান তিনি। জাতিসংঘকে বলবো, বিশ্ব মানবাধিকার সংস্থাকে বলবো, মুসলমানদেরকে যে নির্যাতন করতেছে আপনারা কি দেখেন না? আপনাদের চোখে পড়ে না? মুসলমানের নির্যাতন বন্ধ করেন, নয়তো এমন সংগ্রাম, এমন আন্দোলন শুরু হবে যে আগুন জ্বলবে, যে আগুন নিভাবার ক্ষমতা কেউ রাখবে না। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর।
শনিবার দুপুরে পঞ্চগড়ের মুক্ত মঞ্চে আয়োজিত সভায় তিনি একথা বলেন। নুরুল হক আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতন ঘটেনি, এদেশের ভারতীয় আগ্রাসনের পতনও হয়েছে। বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের ঠিকানা হবে না। আওয়ামী লীগ এদেশে আর রাজনীতি করতে পারবে না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামীর সম্পর্ক নয়। বিদ্যুৎ খাতের মূল সমস্যা শুল্ক। গণতান্ত্রিক আবহের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদকদের সঙ্গে সরকার ফের আলোচনা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় দেশে নতুন করে গ্যাস অনুসন্ধান ও বিদ্যমান কূপগুলো থেকে গ্যাস উত্তোলনের জন্য সরকারকে তাগিদ দেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। জ্বালানি সংকট মেটাতে এবং এই নিয়ে সরকারি পরিকল্পনা জানতে শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের আয়োজনে এনার্জি ক্রাইসিস ওয়ে ফরওয়ার্ড নামে একটি সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর এজাজ হোসেন বলেন, বিদ্যমান কূপগুলোতে গ্যাস খননে তৎপর হওয়া উচিত সরকারের। গ্যাস রিজার্ভ পটেনশিয়াল লেফট আনএক্সপ্লোরড ইন বাংলাদেশ, এবং আমি আপনারা জানেন যে বদরুল ইমামও এই কথাটা বড় বড় করে বলে, আমিও বলি নেগলেক্টেড গ্যাস এক্সপ্লোরেশন, এটাকে ত্বরান্বিত করতে হবে। একই অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি সংকট মেটাতে প্রয়োজন জ্বালানি নীতি। সরকারের যে দীর্ঘমেয়াদী নীতি, যদি আমি এটাকে 3-0 দিয়ে বলতে চাই, যার তাহলে 3-0 প্রেক্ষাপটে যে নীতিগুলো নেওয়া হচ্ছে তার কিছু কিছু সাংঘর্ষিক। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে দ্রুততর সময় একটি জ্বালানি নীতি দরকার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুৎ খাতের মূল সমস্যা শুল্ক। আমাদের যে মূল সমস্যা বিদ্যুৎ খাতের যে মূল সমস্যা, সেটা হচ্ছে যে আমরা কতগুলো একটা এক্সটর্শনারি ট্যারিফ, আমাদেরকে একটা শোষণ করার জন্য একটা কতগুলো ট্যারিফ আমাদেরকে চাপাই দেওয়া হয়েছে। শেষে জ্বালানি সংকট মেটানো, বিদ্যুৎ খাতে সিস্টেম লস সহ জ্বালানি নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জ্বালানি উপদেষ্টা। আলোচনা থেকে বুঝতে পারছেন যে এখানে একটা। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন কিনা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা ভালো মনে হবে তিনি সেটাই করবেন। ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যোগ দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নিজের সম্পদের হিসাব জমা না দেয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ছাত্র থাকাকালীন আয় ও টিন না থাকায় সম্পদের হিসেব দেননি তিনি। আগামীতে আয়কর জমা দিয়ে সম্পদের হিসাব জমা দিবেন। রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। শনিবার সকালে মনারটেক আমবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। শনিবার সকালে রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশায় 5 জন যাত্রী চট্টগ্রাম যাচ্ছিল। মহাসড়কের মনারটেক এলাকায় পৌঁছলে একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় ঘটনাস্থলে 3 জন যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালক সহ আরও 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও 2 জনের। গুরুতর আরেকজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ট্রাকটা এই বেদবুনিয়া বাজার থেকে প্যাসেঞ্জার নিয়ে রাউজানমুখী যাচ্ছে, আর রাউজানের ওদিক থেকে একটা পিকআপ ভ্যান, এটা সম্ভবত রানীহাট বা রাঙ্গামাটি এই পথে ছিল। কোথায় যাচ্ছে সেটা তো আমরা অবগত না। এটার সংঘর্ষ হইতে দুর্ঘটনা ঘটার মেন কারণ হচ্ছে যে ওই জায়গাটা এমনিতে হচ্ছে যে চিপা জায়গা, ভাঙা বর্ষাতে ভাঙার কারণে ওই জায়গাটা হচ্ছে যে চিপা হয়ে গেছে। এখন দুইটা গাড়ি ওভারটেক করতে গেলে দুটোটা মাঝখানে চলে আসে। উদ্ধারে অংশ নেয়া ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের এই অংশটি খুবই সরু হওয়ায় ও যানবাহনের অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করলেও আটক করতে পারেনি চালককে। সিএনজিতে থাকা সিএনজি ড্রাইভার সহ মোট 5 জনের মৃত্যুবরণ হয়েছে। এর মধ্যে আমরা 5 জনের মৃত্যুর খবরটা নিশ্চিত হয়েছে।
এর মধ্যে 2টা ডেড বডি এর মধ্যে রাউজান থানাধীন 2টা বেসরকারি ক্লিনিকে আছে, আর 3টা ডেড বডি আমাদের হেফাজতে আছে। আমরা পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছি ডেড বডি সংক্রান্ত। এদিকে মুন্সিগঞ্জে শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। প্রান্তিক পর্যায়ে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা নিশ্চিত না করা গেলে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। দেশে 114 মেডিকেল কলেজ থাকলেও মেডিসিন বিভাগ আছে মাত্র 37টি। এইসব কলেজেও শিক্ষক সংকটে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। শনিবার আগারগাঁয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের 24তম আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে নতুন পদ সৃষ্টি ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জোর দাবি জানান তারা। 3 দিন ব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জলবায়ু সংকট মোকাবেলায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তাদের উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বে পারে ভবিষ্যৎকে নিরাপদ করতে, এমন মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়ের ERT এর জাতিসংঘ উইং চিফ AKM সোহেল। শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 2 দিনব্যাপী ক্লাইমেট হোপ বাংলাদেশ 2025 সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় ক্লাইমেট সায়েন্স অলিম্পিয়াড, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ক্লাইমেট হ্যাকাথন সহ নানা কার্যক্রমের আয়োজন করা হয়। দেশের নানা প্রান্ত থেকে আসা 1000 তরুণ এসব প্রতিযোগিতায় অংশ নেন। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের তরুণদের মধ্যে আশার বার্তা ছড়িয়ে দিতে এবং তাদের নেতৃত্ব তৈরি করতেই এই উদ্যোগ। নারী বিষয়ক সংস্থার কমিশন ধর্মবিদ্বেষী, পুরুষ বিদ্বেষী ও পশ্চিমাদের অন্ধ অনুসারী নারীবাদী শ্রেণীদের নিয়ে গঠিত বলে মন্তব্য করেছেন এইড ফর ম্যান ফাউন্ডেশন। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে নারী কমিশনের প্রতিবেদন বাতিল এবং কমিশন বিলুপ্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, নারী কমিশনের প্রস্তাবনায় প্রস্তাবিত 600 সংসদীয় আসনের মধ্যে 300 আসনে নারী কোটার দাবি শহীদদের রক্তের সঙ্গে বেইমানির শামিল। সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম বলেন, কমিশনের প্রতিবেদন একপাক্ষিক এবং সেখানে সম অধিকার নয় বরং অগ্রাধিকার চাওয়া হয়েছে। এ সময় পুরুষ সুরক্ষা কমিশন গঠনের দাবি জানান তিনি। এই সংস্কার কমিশনের যতগুলো প্রস্তাবনা আছে এগুলো একপাক্ষিক। নারীবাদীরা সর্বোচ্চ যে কথাটা বলে যে নারীর সম অধিকার, কিন্তু আমরা এমন কোনো ক্ষেত্র পাই নাই যেখানে নারীর সত্যি অর্থ সম অধিকার তারা চাচ্ছে। প্রত্যেকটা জায়গাতে তারা অগ্রাধিকার চাচ্ছে। যেমন সমস্ত অপরাধের দায় তারা চাপিয়ে দিচ্ছে পুরুষের উপরে এবং সমস্ত অপরাধ থেকে নারীকে দায় মুক্তি দিচ্ছে, যার ফলে হয়ে যাচ্ছে কি সমাজটাকে ইনব্যালেন্স হয়ে যাচ্ছে। মাঠে নেমেই ফের শাস্তি পেলেন মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় 10,000 টাকা জরিমানা করা হয়েছে এই ডানহাতি ব্যাটারকে। সেই সাথে নামের পাশে 1 ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। এর ফলে নামের পাশে 8 ডিমেরিট থাকায় হৃদয় নতুন করে নিষিদ্ধ হতে পারেন 4 ম্যাচ। তাই আবাহনীর বিপক্ষে ডিপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না তিনি। নানা নাটকীয়তার পর শনিবার ডিপিএল এ গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমেছিল হৃদয়। ম্যাচে আউট হওয়ার পর উইকেটে দাঁড়িয়ে থাকা ও মাথা নাড়ানোর কারণে এই শাস্তির মুখোমুখি হয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার। ইরান, নেপাল, পাকিস্তান, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট 7টি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গলফ মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এমেচার ওপেন 2025 আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। শনিবার বিকেলে সাভার গলফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরুষ দলগত ইভেন্টে মালয়েশিয়ার হারেজ হেজরি এবং ফারিজ আজিহান এর সমন্বয়ে গঠিত পুরুষ দল শিরোপা অর্জন করে। গোলশূন্য ড্রতেই শেষ হলো 2 চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান আবাহনী ম্যাচ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের হাই ভোল্টেজ ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হয় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। খেলার প্রথমার্ধে মোহামেডানের মাহবুবুর রহমানকে লাল কার্ড দেখায় রেফারি। 10 জন নিয়ে ম্যাচের বাকি সময় খেলে মোহামেডান। কিছুটা রক্ষণাত্মক খেলে মোহামেডান চাপের মুখে পড়ল, বারবার সুযোগ মিস করে আবাহনী। কাশ্মীরের পেহেলগামে ঘটনায় হামলার ঘটনায় প্রতিক্রিয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সাথে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি জানিয়েছেন, সংঘাত নয়, সংলাপ দুদেশের জন্যই লাভ বয়ে আনতে পারে। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, কড়া পদক্ষেপ নিয়ে এখনই পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। এদিকে BCCI এর সহ সভাপতি রাজীব শুক্লাও পেহেলগামের ঘটনার পর স্পষ্ট করে দিয়েছেন যে ভারত নিকট ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না।